নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ঘটনা মোটামুটি গোটা দেশের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে, যে খবর, সেটা হলো সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো নোটে রাজ্য কমিটিগুলিকে জানানো হয়েছে যে মোদি সরকারকে বর্তমানে সিপিআইএম তারা ফ্যাসিস্ট বলে মনে করেন না। মোদি সরকার সেই সরকারকে সিপিআইএম পার্টি ফ্যাসিস্ট বলে মনে করছেন না, এই মর্মে রাজ্যগুলোকে জানিয়েছে নোট পাঠিয়ে যে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি। ইতিমধ্যেই কয়েকটি সংবাদ মাধ্যমে সেই সংবাদ সামনেও চলে এসছে। সেই সংবাদের একটা অংশ আপনাদের দেখাচ্ছি। মোদি গভর্নমেন্ট ক্যানট বি লেবেলড অ্যাজ ফ্যাসিস্ট। প্রশ্ন হচ্ছে, সিপিএম এর এই অবস্থান, অনেকে ভাবছেন যে এটা কি উলট পুরাণ চলছে। আমার মনে হয় এটা কোনো উলট পুরাণের গল্প হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এতদিন যে প্রেমটা ঘোমটার আড়ালে চলছিল, এবার সেটা ঘোমটাটাকে সরিয়ে দিয়ে প্রকাশ্যে এসছে। দেখুন, অবৈধ প্রেম সেটা মানুষের সামনে প্রকাশ্যে আসবে না, কিন্তু যদি প্রেমটার লিগাল জায়গা চলে আসে তখন মানুষের সামনে আসতে ক্ষতি কি? এই কথা বলছি, তার কারণ আছে। 2016 সাল এই বাংলার বুকে সিপিআইএম অভিযোগ করে যে বাংলায় নাকি তৃণমূলের জন্য বিজেপির বারবারন্ত। 2016 সালের বিধানসভা নির্বাচনে যেবার বিজেপি মাত্র 3টে আসন পেয়েছিল, সেইবার বাম কংগ্রেসের জোট এ রাজ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অবতীর্ণ হয়েছিল নির্বাচনী লড়াইতে, এবং বিধানসভার অভ্যন্তরেও বিরোধী দলের স্বীকৃতি আদায় করেছিল বাম কংগ্রেসের জোট। কংগ্রেসের আব্দুল মান্নান ছিলেন পরিষদীয় নেতা, বামেদের পক্ষ থেকে সুজন চক্রবর্তী। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু সেই 2016 ভোটের পাটিগণিতটা কিরকম ছিল সেটার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন কেন প্রেমটা অবৈধ প্রেম বহুদিন আগে থেকেই ছিল। 2016 সালের নির্বাচনে বাম কংগ্রেসের জোট পেয়েছিল প্রায় 36% ভোট, যার মধ্যে কংগ্রেসের ছিল 7%-এর কাছে ভোট। বাকি 29% ভোট ছিল বামের ঝুলিতে, বা মূলত সিপিআইএম এর ভোট। কাট টু 2016 থেকে 2019 ফলাফল অনুযায়ী বামের ভোট এসে দাঁড়ালো লোকসভার নির্বাচনে মাত্র 7%। 29% থেকে 7%, মানে ভোট কমলো 22%। এই যে 22% ভোট কমে গেল, গেল কোথায়? বিজেপির ভোট ছিল 17%। বিজেপি 17 থেকে বেড়ে হলো 39% 2019 লোকসভার নিরিখে। অর্থাৎ বিজেপির 22% ভোট বাড়লো এবং সিপিএম এর এক্স্যাক্টলি ওই 22% ভোট কমলো। তাহলে কি দাঁড়ালো? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে ফুটকি। অর্থাৎ বামের তলায় ফুটকি লাগিয়ে রাম সেদিনকেই অফিসিয়ালি এ রাজ্যের বুকে পরিণত হয়েছিল। আমরা যে কথা বারংবার বলেছি, কেউ বিশ্বাস করেছেন, অনেকে বিশ্বাস করেননি। এ তো গেল এই প্রশ্ন। সিপিএম বরাবর বলে যে আমরা তৃণমূল কংগ্রেস নাকি রাজ্যে বিজেপিকে বারবারন্ত হতে সুবিধে করে দিচ্ছে। আচ্ছা, কেরালায় কারা ক্ষমতায় রয়েছে বলুন তো? একচেটিয়া সিপিএম ক্ষমতায় রয়েছে, আর কখনো কখনো কংগ্রেস অল্টারনেটিভ ইয়ারে আসতো, এবার সেটাও আসতে পারেনি, টানা সিপিএম চলছে দুটো টান। তো কেরালের মতো লাল দুর্গে কারা বিজেপির কুমিরটাকে খাল কেটে এনেছে কমরেড? লাস্ট লোকসভা ইলেকশনে একটি লোকসভা ত্রিশূর বিজেপি জয়ী হয়ে গিয়েছে, আরো 3টি লোকসভায় বিজেপি কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এবং ভোট শতাংশের হিসেবে সিপিএম বা বাম ইউডিএফ, এই এলডিএফ, তারা 33%, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ 40%, এবং বিজেপি 20.33, মানে 21%-এর কাছাকাছি। অর্থাৎ বামের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চলেছে বিজেপি। সবচেয়ে বেশি পার্সেন্টেজ ওয়াইজ শাখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরএসএস এর কেরালায়, পার্সেন্টেজ ওয়াইজ। কারা খাল কেটে কুমির আনছে? আমরা যখন এই কথা বলছিলাম যে আসলে বিজেপির পেছন থেকে মদত দিচ্ছে সিপিএম শুধুমাত্র মমতা ব্যানার্জিকে এ রাজ্যে হারাতে হবে তাই, সেটা এ রাজ্যের প্রেক্ষিতে বলতাম।
কিন্তু আমরা মনে করতাম সর্বভারতীয় স্তরে সিপিএম হয়তো সত্যি সাম্প্রদায়িকতার বিরোধী। কিন্তু সিপিএম এর এই কেন্দ্রীয় কমিটির পাঠানো নোট আমাদের চোখ খুলে দিল কার্যত। যে কেন্দ্রীয় কমিটি মনে করে মোদী সরকার ফ্যাসিস্ট নয়, অথচ সিপিএম এর সহযোগী শরিক দল সিপিআই তারা মনে করছে যে বিজেপি ফ্যাসিস্ট। এমনকি বামপন্থী দল সিপিআই-এমএল তারা মনে করছে মোদী সরকার ফ্যাসিস্ট। সব রকমের লক্ষণ ফুটে উঠছে ফ্যাসিজমের। সিপিএম মনে করছে না যে মোদী সরকার বিজেপির সরকার ফ্যাসিস্ট শক্তি। লাভ হচ্ছে কাদের? মৌলবাদীদের। সিপিএম চিরকালই দ্বিচারী। এই সিপিএম ছোটবেলা থেকে শুনতাম সমদূরত্বের নীতির কথা বলতো। সৈফুদ্দিন চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করে দিয়েছিল। সফি দাস, অমিত পুততুণ্ডুরা পরে নতুন দল খুলেছিলেন পিডিএস। সৈফুদ্দিন তিনি রাজীব গান্ধীর বন্ধু ছিলেন ব্যক্তিগত স্তরে। তিনি বলতেন সমদূরত্বের নীতি ভুল, বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তির সঙ্গে আর কারুর তুলনা হয় না। বিজেপির সঙ্গে যে দূরত্ব, কংগ্রেসের সাথে সমদূরত্বের নীতি কিন্তু ভুল হচ্ছে। পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিল সফিদাকে। পরে সেই সিপিএমই কংগ্রেসের সাথে জোট করেছে, কিন্তু কখনো স্বীকার করেনি সৈফুদ্দিন চৌধুরীকে তাড়িয়ে দেওয়াটা ভুল ছিল। যে সিপিএম চিরকাল দেয়াল লিখত, শত্রু যখন সাম্প্রদায়িকতা, প্রতিবাদ না করাটাই অপরাধ, সেই সিপিএমকে দেখলাম আব্বাস সিদ্দিকির মতো একটা আউট অ্যান্ড আউট কমিউনাল এলিমেন্টের সাথে শুধুমাত্র সংখ্যালঘু ভোট কুড়োতে হবে তার জন্য জোট করত, দ্বিরুক্তি না করতে। এমনকি জোট সঙ্গী কংগ্রেসের নেতা, তখনকার রাজ্য সভাপতি কংগ্রেসের অধীর চৌধুরী রেলমন্ত্রী ছিলেন, তিনি বক্তব্য রাখছিলেন ব্রিগেড ময়দানে। মোহাম্মদ সেলিম গিয়ে অধীর চৌধুরী মাইক বন্ধ করে দিলেন, কারণ আব্বাস উঠেছে, আব্বাসকে সবাই স্বাগত জানাবে। ক্ষুব্ধ অধীর রেগে মঞ্চ ছাড়তে চেয়েছিলেন। বিমান বসু প্রবীণ বিচক্ষণ রাজনীতিবিদ বিমানদা বিষয়টা বুঝতে পেরে অধীর চৌধুরীকে ঠান্ডা করেন এবং তাকে অনুরোধ করেন যেন তিনি বক্তৃতা শেষ করে তারপর নামেন। সিপিএম সেদিনকেই বুঝিয়েছিল আসলে সিপিএম এর কাছে আদর্শটা বড় কথা নয়, যেন তেন প্রকারেণ ধান্দাবাজি করে হলেও ভোটে জেতাটাই মূল উদ্দেশ্য। সেই দিনকের ঘটনা আমরা দেখেছি। আর এই সিপিএম এর শাখা সংগঠন এসএফআই, আসলে আরএসএস, বিজেপি, এদের সাথে সিপিএম, এসএফআই এদের একটা স্ট্রাকচারাল মিল রয়েছে, জেনেটিক্যাল মিল রয়েছে, রেজিমেন্টেড সংগঠন। এই দুটো দলই স্বাধীনতা আন্দোলনের গুরুত্ব দেয়নি। এই বামপন্থীরা স্বাধীনতার পরে বলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ভুলো মাত ভুলো মাত। আর এই বামপন্থীদের ছাত্র সংগঠন এসএফআই কিছুদিন আগে পর্যন্ত তাদের রাজ্য দপ্তরে স্বাধীনতা দিবসের দিনও জাতীয় পতাকা উত্তোলন করত না। একইভাবে আরএসএস কদিন আগে পর্যন্ত নাগপুরের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করতো না। শুধু তাই নয়, তারা এই জাতীয় পতাকাকেই স্বীকৃতি দিত না। তারা মনে করতো গেরুয়া পতাকাটাই দেশের জাতীয় পতাকা হওয়া উচিত। তো আজকে সেই সিপিএম যে বিজেপিকে ফ্যাসিস্ট মনে করবে না, এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমি অন্তত রাজনীতির ছাত্র হিসেবে আশ্চর্য নই, কিন্তু আমার খারাপ লাগে সেই সমস্ত মানুষের কথা ভেবে যারা সত্যি সত্যি একটা আইডিওলজির জন্য, যারা একটা দলের মতাদর্শগত অবস্থানের জন্য, তাদের আপোষহীন রাজনীতির জন্য বামপন্থীদের শ্রদ্ধার চোখে দেখতেন। আসলে সিপিআইএম কোনোদিনই বামপন্থী ছিল না। সিপিএম একটা ক্ষমতায় টিকে থাকতে চাওয়া রাজনৈতিক দল, যারা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। তাই আজকে যখন সিপিআই-এমএল এর মতো দলও বিজেপিকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে, এবং সঠিকভাবে করে, কারণ বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তি যে কোনো দেশে, যে কোনো ইতিহাসের পাতায় ফ্যাসিস্ট হিসাবেই চিহ্নিত থাকবে। এই সিপিএম তাকে ফ্যাসিস্ট বলতে মানতে রাজি নয়। আগামী দিন বাংলার ভোটাররা নিশ্চিতভাবে যখন নির্বাচনে মতাধিকার প্রয়োগ করতে যাবেন, এই কথাগুলো মনে রাখবেন যে যেভাবে দেশের বুকে সংখ্যালঘুর অধিকারকে হরণ করেছে বিজেপি, যেভাবে দেশের বুকে জাতিসত্তার অধিকারকে অস্বীকার করে বিজেপি, এক দেশ, এক ভাষা, এক নিশান, এক খাদ্যাভ্যাস, এক পরিচ্ছদ, এক ধর্ম, এক সংবিধান চাপিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে ফ্যাসিস্ট রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি, সেই বিজেপিকে সিপিএম পার্টি ফ্যাসিস্ট বলে মনে করে না। আসলে যে নিজে ফ্যাসিস্ট, সে অন্যকে ফ্যাসিস্ট বলে ভাবে না। জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ফ্যাসিস্টের থেকে কোনো অংশে কম ছিল না। মুসোলিনি আর হিটলার একে অপরকে ফ্যাসিস্ট বলে ভাবতেন না। তাই জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তরাধিকারীরা নরেন্দ্র মোদীদের ফ্যাসিস্ট বলে ভাববেন, এটা ভাবাটাও বাতুলতা। সেই ভাবনার ভার দর্শকদের উপরই ছাড়লাম যে এই মোদী সরকার ফ্যাসিস্ট নাকি ফ্যাসিস্ট নয়। সিপিএম এর ব্যাখ্যায়, সিপিএম এর আখ্যায় আপনি সন্তুষ্ট নাকি না এই আখ্যার সাথে সহমত পোষণ করেন না, সেই সিদ্ধান্তের ভার আমার দর্শক বন্ধুর উপরই ছাড়লাম।
আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওর বক্তব্যের সাথে সহমত থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। ভালো থাকুন সবাই, সবাইকে শুভ সন্ধ্যা। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে। নমস্কার।